মৃত্যু সম্রাট দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ঘটনার পর গ্রাম জুড়ে এক চাপা আতঙ্ক বিরাজ করছিল। বাবু সরকার তার শ্যালোমেশির ঘরের সেই রহস্যময় অভিজ্ঞতার কথা ভেবে রাতে ঘুমাতে পারতেন না। কিন্তু তার সবচেয়ে বড় অস্বস্তি ছিল সেই গন্ধটা, পুরানো আতরের কড়া গন্ধ, যা মাঝে মধ্যে নির্জন রাতে তার ঘরের চারপাশে ভেসে বেড়াত। সেদিন ছিল অমাবস্যার রাত। বাবু সরকার সিদ্ধান্ত নিলেন, আজ তিনি মেশিন ঘরে লুকিয়ে থাকবেন না, বরং সরাসরি সেই স্থানে যাবেন যেখানে গতবার ছাগলটি নিখোঁজ হয়েছিল। হাতে একটি শক্তিশালী টর্চ এবং লাঠি নিয়ে তিনি যখন মেশিন ঘরের কাছে পৌঁছালেন, দেখলেন চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাকও যেন আজ থমকে আছে। হঠাৎ সেই পরিচিত আতরের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। বাবু সরকার টর্চের আলো ফেললেন খামারের দিকে। টর্চের আলো কাঁপছিল। আলোর বৃত্তের ভেতরে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। খামারের ভেতর ছাগল বা হাঁসমুরগি নেই, সেখানে একটি দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি কোনো মানুষের মতো, কিন্তু তার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং তার দেহ যেন কুয়াশার মতো হালকা। ছায়াটি ধীরে ধীরে বাবু সরকারের দিকে ঘুরল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু একজোড়া উজ্জ্বল চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছিল। সেই চোখের দৃষ্টিতে ছিল অসীম শূন্যতা এবং এক প্রাচীন বেদনার ছাপ। বাবু সরকার চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। ঠিক সেই মুহূর্তে খামারের বাইরের ধানের ক্ষেত থেকে অস্পষ্ট এক ফিসফিসানি শোনা গেল। অনেক হয়েছে বাবু, এবার থামো। ভয়ে আচ্ছন্ন হয়ে বাবু সরকার জ্ঞান হারালেন। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তিনি নিজেকে ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখলেন। এলাকার মানুষ তাকে উদ্ধারের সময় তার কাপড়ে সেই একই আতরের কড়া গন্ধ পেয়েছিল। এরপর থেকে আর কখনো সেই গ্রামে কোনো পশু নিখোঁজ হয়নি, কিন্তু রাতের বেলা বাবু সরকারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা এখনও সেই আতরের গন্ধ পায়। অনেকেই বলে সেই মৃত্যু সম্রাট এখনও বাবু সরকারের বাড়ির ছায়াতলে পাহারা দেয়, তবে সেটা কোনো ক্ষতির জন্য নয়, হয়তো এক অজানা সুরক্ষার জন্য।